দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে যিনি রয়েছেন তাকে হয়তো আপনারা কম বেশি অনেকেই চেনেন, কারণ তিনি একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং নৃত্যশিল্পী। প্রিয়াঙ্কাদি, অনেক অনেক স্বাগত বিজয়িনীর এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর শোতে যে আমাকে ডাকা হয়েছে। আমি খুব ব্লেসড যে আমি তোমাদের এই পুরো ইন্টারভিউটাতে সঙ্গে থাকতে পারবো। জেনারেলি তুমি যে পডকাস্টগুলো করো সেখানে তোমাকে সঞ্চালিকার ভূমিকায় দেখা যায় এবং তোমার উল্টো দিকে চেয়ারে বসে থাকেন বিভিন্ন নৃত্যগুরুরা। আজ তুমি গেস্টের চেয়ারে, কেমন লাগছে? এটা তো একটা সঞ্চালনা করাটাও প্রথম দিকে আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ যে কোনো প্রোগ্রাম, সেটা পডকাস্ট হোক কিংবা কোনো স্টেজ শো হোক, সেটা সঞ্চালনা করাও একটা টাস্কের মধ্যেই পড়ে। তো প্রথমে প্রচুর সেটা নিয়ে হোমওয়ার্ক করেছি। প্রথম সেটাতেও একটু ভয় লেগেছে। আর আজকে এই অপোজিট চেয়ারে বসে, ওটা তো সঞ্চালনা করতে করতে তারপরে প্র্যাকটিসের মধ্যে চলে এসেছে। এখন এই অপোজিট চেয়ারে বসে মনে হচ্ছে অনেক রকম কনভারসেশন হতে পারে। যারা বসেন তার তাদের একটা ভেতরে দীপ 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 হয়, একটা চাপা টেনশন থাকে। তো সেটাই এখনও তাই চলছে। তোমার পডকাস্ট চ্যানেল নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যে বিষয়টা তোমাকে পরিচিতি দিয়েছে, তোমার নাচ, যার জন্য তুমি প্রচুর মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছো এবং প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছো সামাজিক মাধ্যমগুলো থেকে। তো সেই নাচের সাথে তুমি কবে থেকে জড়িত? আমি আমার যখন 2 বছর বয়স, তখন আমি টিভিতে একটা শো দেখি। সেখানে শো চলে এবং সিনেমার ওই যে কী যেন নাম, না, শ্রীদেবী খুব সুন্দর মেরে হাতও মে ন ন চুড়িয়াহের নেচেছিল শ্রীদেবী মেবি। তো ওনার নাচটা অনেক ছোটোবেলায়, তখন ওনার নাচটা দেখে আমি জাস্ট কোমরটা দুলিয়েছিলাম। সেটা মা দেখে খুব ইন্সপায়ার্ড হয়। মা বললো, না, আমার তো মায়ের খুব নাচের শখ ছিল। তো মা আমাকে তখন নাচের জায়গায় একটা পাড়া স্কুলে ভর্তি করে। সেখানে কিছুদিন শেখার পর আমি ওখান থেকে আমার গুরু শ্রীমতী উর্মিলা ভৌমিক, ওনার কাছে যাই। উনি আমাকে সেই থেকে 3.5 বছর থেকে আপ টু এখনও অবধি, এখনও বলবো আমার শেখা শেষ হয়নি, আমার টিল নাও চলছে। তো 3.5 বছরটা থেকেই যদি ধরি, এতগুলো বছর কাটিয়ে ফেললাম নাচের সাথেই। আর এখন তুমি তোমার স্টুডেন্টদের নাচ শেখাচ্ছ, কত বছর হলো এই নাচ শেখানোর? প্রায় 2 বছর হতে চললো আমার স্কুলটার ওপেন করেছি। আর তার আগে আমি মোটামুটি ক্লাস 7 থেকে আমার আন্টিকে আমি অ্যাসিস্ট করি। আমার আন্টি মোটামুটি আমার যিনি গুরু, উনি আমাকে সব জায়গায় নিয়ে যেতেন এবং তার সাথে সাথে বলতেন, আচ্ছা তুই এই জায়গাটা একটু শেখাতো ওকে, বা ওই জায়গাটা একটু তুলিয়ে দিত ওকে। তখন তো অ্যাজ ইউজুয়াল পারতাম না, কিন্তু আন্টির যে মোটিভটা ছিল যে আমি একজন ভালো টিচারও যাতে হতে পারি পারফর্মারের সাথে সাথে, সেই শিক্ষাটাও আমি খুব ভালোভাবে পাই। এবং সেই ক্লাস 7 থেকে আমি অ্যাসিস্ট করতে করতে একটু একটু করে শিখতে শিখতে আজ এই জায়গায় পৌঁছে গেছি। মা তো হাত ধরে নিয়ে গিয়েছিল, মাই ইন্সপিরেশন প্রথম নাচের ক্ষেত্রে। মা এখন নাচ দেখে কি বলে? রিসেন্টলি আমার একটা পোস্ট দেখেছিল, যেখানে আমি আমারও পড়ানো যাহা চায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটা পোস্ট করেছিলাম। আমার মা দেখে এতটাই ওভারওয়েলমড যে আমার মা কখনো আমার সম্পর্কে এত প্রশংসা করেনি, কখনোই করেনি। সবসময় খুঁত ধরেছে, এই জানিস তো তুই এটা ভুল করছিস, বা জানিস তো তুই ওটা ভুল করছিস। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমবার আমার মা আমাকে বলল, আমি এই নাচটা দেখার পর থেকে আমি বারবার দেখছি, কারণ আমি জানি না কেন আমার খুব মন ছুঁয়ে যাওয়া একটা নাচের পারফরমেন্স করেছিস তুই। আমার তো খুব ভালো লেগেছে, আমার মনে হয় দর্শকও খুব ভালোবেসেছে সেই নাচের পারফরমেন্সটা। আমার মা ছোট থেকে যেহেতু সবসময় পুশটা করে গেছে যে তুই আগে এগো, সবসময় এগিয়ে যা। তো খুদটাও আমি ছোট থেকে যেহেতু খুব দুষ্টু ছিলাম, তো মাই ওই লাঠি নিয়ে প্র্যাকটিসটা করানো, সব কিছু করানো, সেখানে মায়ের একটা বিরাট বড় প্রাপ্তি যে আমি আজকে সুন্দরভাবে সব কিছু সামলে এগিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছোটবেলায় নাচ, গান, আঁকা, আবৃত্তি বাচ্চাদের শিখতে দেওয়া হলেও পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার অজুহাত দিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়, বা বলা হয় যে সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এখন করতে হবে না, এটা দিয়ে সেটা সেখানেই স্টপ হয়ে যায়। তোমার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছিল? আমি কখনো নাচটাকে আজ অবধি বন্ধ করিনি, আজ অবধি না। তার কারণ আমি নাচতেই ভালোবাসতাম। আর আমার মা একটা জিনিস খুব বলতেন যে নাচটা যদি ভালোবাসিস
তাহলে ওটাতে বেস্ট হতে হবে। যেটাই ভালোবাসবি, যদি পড়াশুনো ভালোবাসিস তাহলে পড়াশুনোয় বেস্ট হ, যদি আঁকতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে। আমি গানও শিখিনি, আমি আঁকাও শিখিনি, আমি আদার্স কোনো অ্যাক্টিভিটি সেরকম অর্থে শিখিনি। আমার যেটা মেন শিক্ষা আমার নাচ, আমি ছোট থেকেই ওটা করে এসেছি এবং মনোযোগ সহকারে আমি ওটা করে এসেছি। তো এখন যারা এখন প্যারেন্টসদের মধ্যে বিশেষভাবে খুব হয় যে সব কিছু শেখাবো, আমার বাচ্চাকে আমি সব শেখাবো, অলরাউন্ডার তৈরি হবে, কিন্তু সেটা হয় না। আলটিমেটলি অলরাউন্ডার হওয়ার থেকেও বড় যেটা হয় সেটা হচ্ছে সবটা শিখতে গিয়ে বাচ্চারা ঘেটে যায়, তালগোল পাখি ফেলে। তো এখন আমার ক্ষেত্রে যেটা হয়নি, আমি মাধ্যমিক পরীক্ষার আগে অবধিও আমাদের দোল পারফরমেন্স ছিল, মানে দোল উৎসব যখন হয় আমাদের গল্ফ গ্রিনে একটা বসন্ত উৎসব হয়, আমার গুরু অর্গানাইজ করেন। তো গল্ফ গ্রিনের বসন্ত উৎসবে আমার পরীক্ষার আগেই পরে গল্ফ গ্রিন বসন্ত উৎসব, মেবি মাধ্যমিকের সময়, মোস্ট প্রবাবলি সেই মাধ্যমিকের সময় আমি সেই পারফরমেন্স, আমাকে আন্টি বলেছিল তুই এখনও নাচবি, তুই কি মানে এবার নাচটা বন্ধ করবি না? আমি বললাম না, আমি প্রোগ্রাম করবই, আমাকে যতই তুমি মানা করো আমি প্রোগ্রাম করবই, কারণ ওটা আমার নিঃশ্বাসের জায়গা। পড়াশুনোটাও আমার মনে হয় কোথাও গিয়ে জাস্ট করতে হবে তাই করেছি, ভালোবেসে, খুব যে পড়াশুনো করতে ভালো লাগতো তা নয়, পড়তে হবে তাই পড়াশুনোটা করেছি। আর এখন তো নাচের যেই মোটিভটা পেয়েছি যেখান থেকে আর কি, নাচ কেন্দ্রিক হয়ে যেতে পেরেছি, এটা আমার কাছে মানে ছোটবেলা থেকে একটা হার্ডওয়ার্ক, যেটা আমার কাছে এখন মনে হয় যে আমার নিঃশ্বাসের জায়গা আমি পেয়ে গেছি। তো আমার কাছে আর বিরাট কিছু প্রাপ্তির আমার আশা রাখি না। আমি নাচের জায়গা থেকে যতটুকু সাকসেস পাচ্ছি এবং পরবর্তীকালে আরও যা পাবো সেটা ভগবানের ইচ্ছায়। মানে ছোটবেলা থেকে নাচটাই ভালোবাসা, নাচটাই জীবন, নাচটাই নাচকে জীবন। ঘিরেই সব। একদম একদম। আচ্ছা, এই যে এখন তুমি প্রেগনেন্ট, তাও তোমার নাচের ভিডিও নিয়মিত আসছে, আমরা সেই ভিডিও দেখছি, এবং সেখানে অনেক রকম সমালোচনার মুখে যেমন তোমার পড়তে হয়েছে, তেমন ভালো কথাও লোকজন বলেছে। কিন্তু জেনারেলি যেটা দেখা যায় মহিলাদের মধ্যে ধারণা যে যখন মানুষ প্রেগনেন্ট থাকেন তো তখন পুরোপুরি বেড রেস্ট বা এক্সারসাইজ করা বন্ধ করে দেন, সেখানে তুমি নাচ চালিয়ে নিয়ে যাচ্ছ, এটা কি শুধুই মনের জোর থেকে, না কোনো সায়েন্স ডক্টরের পরামর্শ নিয়ে? এইটা নিয়ে আমি না প্রচুর মানে কনভারসেশনের মধ্যে পড়েছি, তার কারণ এটা একটা ডিবেটের মতন, প্রত্যেকের প্রেগনেন্সি আলাদা হয়। আমি ছোট থেকে যেহেতু নাচটা করে এসেছি, আমার বডির সাথে এতটাই সুন্দরভাবে জড়িত নাচটা, যেখানে আমার কখনো মনে হয়নি যে আমার নাচটা বন্ধ করা উচিত। এবং আমার ডাক্তার, উনি আমাকে এত ইন্সপায়ার্ড করে যে প্রেগনেন্সি কিন্তু অসুস্থতা নয়, তুমি যদি চাও ডান্সটাকে এগিয়ে নিয়ে যেতে তুমি করতে পারো। তার কারণ হচ্ছে প্রেগনেন্সিতে যদি যেটা বলে যে বেড রেস্ট থাকার কথা, তুমি শুয়ে থাকো, রেস্টে থাকো, যতটা পারো তুমি টাইম দাও তোমার আসছে প্রজন্মকে। এটার থেকেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে ও পেটে থাকতেই বুঝে যাচ্ছে যে আমার মাও কাজ করছে, আমি যেভাবেই বড় হই না কেন আমার মা কেয়ার করছে, ডেফিনেটলি কেয়ার করছে, তার জন্যই নাচটা করছি, কারণ কেউই তো চাইবে না তার সন্তানের কোনো ক্ষতি হোক। সেই জায়গা থেকে যতটুকু নাচটাকে আমি ধরে রাখতে পারছি, এগিয়ে নিয়ে যেতে পারছি, সেটা মনের জোর তো বটেই, কিছুটা তো মনের জোর আছেই, কারণ শরীর সব জায়গায় পারমিট করে না। এখন একটু সিঁড়ি থেকে ওঠানামা করলেই হাঁপিয়ে যাই বেশি। সেই জায়গা থেকে এখন আমি নাচটাকে যে কন্টিনিউ করতে পারছি, শেখানোটাও কন্টিনিউ করতে হচ্ছে, কারণ আমার কাছে আমি ছাড়া আমার ক্লাসে শেখানোর কেউ নেই। আমার একটি স্টুডেন্ট আছে, সে আমাকে হেল্প করে, আমার সাথে থাকে, কারণ আমি সব সময় তো আর পারি না পুরো টানা 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাসটা কন্টিনিউ করতে। তো একটু একটু করে বসি, তখন ও দেখাতে থাকে, আমি সামনে থাকি, বাট থাকতে আমাকে হয়। সেই জায়গা থেকে এখন নাচটা আমার কাছে জল ভাতের মতন হয়ে গেছে। তো যে আসছে সেও জানে যে আমার মা সারাদিন নেচে বেড়াচ্ছে, যখন আমি বেরিয়ে নাচতে শুরু করে দেব মনে হয়, জানি না এখনো কি হবে, তবে আমি খুব এক্সাইটেড যে এই সময়টা আমি
আমি শুয়ে বসে কাটাতে চাই না। মানে আমার কাছে Netflix-এ কাটাতে পারছি। আমি যেরকম ভালোবাসি, আমি যেরকম থাকতে ভালোবাসি, আমাকে আমার ডাক্তার বলেছে অ্যাক্টিভ থাকো, ভালো থাকো, মন ভালো থাকা নিয়ে কথা। আর যেটা আমাকে ওই যে আগেই বললাম যে আমাকে নিঃশ্বাস দেয় যে নাচ, সেটা আমি করতে পারছি, আমার এটার থেকে বড় কিছু নেই। তবে হ্যাঁ, স্যাক্রিফাইস তো টুকটাক হয়। হ্যাঁ, আচ্ছা বলছি, নাচকে সবসময় মেয়েদের একটা শিল্প সত্তা হিসাবেই দেখা হয়েছে বরাবর। সেক্ষেত্রে তোমার যদি ছেলে হয় তো তাকে কি নাচ শেখাবে? এটা না, তার ইচ্ছার উপরও কিছুটা ছাড়বো। কারণ আমার ইচ্ছাটা যদি আমি চাপিয়ে দিই, তাহলে আমার মনে হয় ও কতটা কি শিখবে আমি জানি না। তবে নাচতে তো আমি ভালোবাসি। যদি ছেলে হয়, তাকে তার ইন্টারেস্টটা দেখবো প্রথম। নাচটা তো এমন, ছেলে হয়ে যে নাচতে পারবে না, এটা এখন আধুনিক যুগে আর নেই। আধুনিক যুগ এখন বলে যে সবাই নাচতে পারবে, সবাই এগিয়ে আসতে পারবে নাচের জগতে। আমি যদিও নাচের ক্ষেত্রে যদিও কখনো মানে ইন্টারেস্টেড হয়, আমি ডেফিনেটলি ওকে ইন্সপায়ার করব এবং ডেফিনেটলি ওকে শেখাবো। তবে ছেলে হলে একটা প্রবলেম তো থাকেই, যে নাচের জগতে আসলে একটু একটু bully হতে বিহেভিয়ারাল হয়। চেঞ্জ হয়, এইসব কথোপকথন। কিন্তু আমি মানি না সেটা, কারণ এটার সায়েন্টিফিক কারণ আছে। সায়েন্স বলে যে এটার নাচের সাথে কোনো সম্পর্ক নেই, এটা হরমোনাল কারণে হয়। তো নাচ যদি ভালোবাসে, যে আর্টটাকেই ভালোবাসুক না কেন, ও এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি সবসময় ওকে পুশ করবো পেছন থেকে। বেশ প্রিয়াঙ্কা দি, আমরা আবারও গল্পে ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সাথে রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা তপাদার। প্রিয়াঙ্কা দি, আমরা আড্ডা দিচ্ছিলাম তোমার নাচ নিয়ে। তুমি বলছিলে যে এখন তুমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো, যে জনপ্রিয়তা তুমি পেয়েছো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে, সেখানে তোমার নতুন করে প্রাপ্তির কিছু নেই, নাচকে ভালোবেসেই নাচা। তো এই প্রাপ্তির কথা যখন উঠলোই, তো তোমার জীবনে নাচ করতে গিয়ে প্রথম প্রাপ্তি বা প্রথম অ্যাচিভমেন্ট কি ছিল? একটা বিরাট বড় আমার কাছে না, মানে আমার যেটা মনে আছে ছোটবেলার, বিশেষ ছোটবেলার কথা মনে নেই, একদম একটা প্রোগ্রাম আমি পেয়েছিলাম, দ্যাট ইজ ঘাট সন্ধ্যা। ঘাট সন্ধ্যা বেনারসে হয়, সন্ধ্যা ঘাটে হয়। আর সেখানে আমি যখন গেছিলাম, আমি প্রথমত তো আমি মানে এক্সপেকটেশনেরই বাইরে রেখেছিলাম যে আমি ওটা পাবো। আমি অ্যাপ্লাই করেছিলাম এবং ওখান থেকে শুধু কত্থক ডান্সার্সদেরই মেনলি ওনারা ডাকেন বেনারসে। আমার ছিল ওড়িশি। তো আমি প্রথম ছিলাম যে যাকে ওনারা ভালো, মানে ওনাদের ভালো লেগেছিল বলে ওনারা আমাকে ডাকেন ওড়িশি পারফরমেন্সের জন্য, এবং আমি 1 ঘন্টা ওখানে পারফর্ম করি। অ্যান্ড আমার কাছে এটা বিরাট বড় প্রাপ্তি, কারণ বেনারসে পারফর্ম করাটা একটা খুব খুব মানে সবাই ট্রাই না করলে সেটা পারে না করতে। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা আমার কাছে প্রাপ্তি তো বটেই। আর আমি ওখানে যখন 1 ঘন্টা পারফর্ম করেছিলাম, আমার এখনো মনে আছে, আমি নামার পরে আমাকে লোকজন লিটারালি ভগবানের মতন প্রণাম করছে, আমাকে আমার কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছে। তো আমার শিল্পের জন্য যে আমি নামটা সেই দিন পেয়েছিলাম, বা যে প্রশংসা, যে ভালোবাসাটা পেয়েছিলাম, সেটা আমার কাছে বিরাট একটা মর্যাদা দেয়। আমি এতটাই মানে এক্সাইটেড ছিলাম ওই সময়টায়। আমার একটা জিনিস মনে হয়েছিল যে সত্যি যদি নাচকে ভালোবাসা যায়, কোথাও না কোথাও গিয়ে তোমার মনের সব ইচ্ছা নাচ পূরণ করবেই। তো সেই ইচ্ছাটা, মানে আমি কোনোদিন আগে কখনো ভাবিনি যে আমাকে এক মানে দর্শকের এতজন মিলে ওরকম ভগবান সমতুল্য ভাববে। এবং আমি ওখানে শিবের একটা তাণ্ডব পারফর্ম করেছিলাম।
1 ঘন্টা, মানে তার মধ্যে একটা ছিল, বাট আমি পুরো মঙ্গলাচরণ থেকে শুরু করে পুরো টানা 1 ঘন্টা করেছিলাম। সেখানে আমি যে একটা শিবের স্তোত্র করেছিলাম, সেটা করার পরে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এটা আমার কাছে প্রাপ্তিই ছিল, মানে আমি যে ওনাদের সেই ভেতরটাকে ছুঁতে পেরেছি এবং সেই ইমোশনটাকে টাচ করতে পেরেছি, এটা আমার কাছে বিরাট পাওনা ছিল। তুমি পাওনাটার কথা বললে, কিন্তু 2026-এ দাঁড়িয়েও আজও দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা একটু বড় হয়ে গেলেই যে মেয়ে নেচে বেড়াচ্ছে এরকম ধরনের অনেক কথা শুনতে হয়। তুমি তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সেক্ষেত্রে তোমাকেও হয়তো কম বেশি কটু কথা শুনতে হয়েছে, আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনতে হয়, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনতে হয়। তখন কিভাবে ডিল করো বিষয়গুলোকে? ডিমোটিভেট হয়ে যাও না কোথাও? কারণ এখনকার দিনে দাঁড়িয়ে যে সমস্ত মেয়েরা কাজ করছে, মেয়েরা বিভিন্ন ফিল্ডে গিয়ে কাজ করছে, কিন্তু কোথাও গিয়ে সমাজের সেই গোড়া মানুষগুলো কোথাও তাদের কাঁকড়ার মতো পেছনের দিকে টেনে ধরার চেষ্টা করে। এটা না, তুমি একদম ঠিক কথা বলেছো। কোথাও গিয়ে আমার মনে হয় যে মেয়েদের এখনো এমন কিছু জায়গা তো রয়েছে, এখনো রয়েছে, এত আধুনিকতায় আমরা চলে আসলেও, আমরা এআই এর যুগে চলে এসেছি, স্টিল এখনো লোকজনের মাথায় চলে যে মেয়ে হয়ে নাচ শিখে কী হবে। আমি আমার ভেতর থেকে কিছু মানুষদের ডোন্ট কেয়ার জায়গাটা নিয়ে নিয়েছি, কারণ যারা তোমাকে বলবে তারা তোমাকে কেউ মাস গেলে পয়সা দিয়ে তোমার বাড়ির জন্য, তোমার বাড়ি চালানোর জন্য বা তোমার পেট চালানোর জন্য তোমাকে 1 টাকাও খরচা তোমাকে দেবে না। যদি তোমার কাছে গুণ থাকে কোনো, সেটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যদি সেটা না থাকে তোমাকে চাকরি করে খেতে হবে। তো আমাকে এরকম শুনতে হয়নি যে তা নয়, আমাকে শুনতে হয়েছে যে নাচ করে কি হবে, নাচ করে আবার ইনকাম করা যায় নাকি, কিন্তু আমি তো করছি। আমি আজকে সেই জায়গাটায় সকলকে বলতে পেরেছি যে আমি যে নাচটা করছি, আমি নাচ করে ইনকাম করছি এবং ভালোভাবে চলছি আমি। এটা আমার কাছে যেরকম শিক্ষা, এবং আমার মনে হয় যে যদি আমি পারি, আমার যে কারণে আমার পডকাস্ট চ্যানেল আমি শুরু করেছি, ডান্সার্সদেরকে তুলে ধরার জন্য, কারণ সমাজে ডান্সারদের কোনো মূল্য দেওয়া হয় না। ডান্সারদেরকে যদি ডাকা হয়, ডান্সারদেরকে ডাকার জন্য ম্যাক্স 500 টাকা, 1000 টাকা কি 2000 টাকা, তার বেশি ওরা উঠতে গেলে সবার বাজেট কমে যায়। এই প্রবলেমটা আমরা প্রচুর ফেস করেছি। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হতে পেরে আমাকে লোকে এই টাকাটার অফারটা করতে পারে না, তাদের কাছে কোথাও গিয়ে একটা সম্মানে লাগে, কিন্তু আমার মতন সবাই তো এখনও সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জায়গায় পৌঁছতে পারেনি। তাদের জন্য আমার এই যুদ্ধটা। আচ্ছা, সোশ্যাল মিডিয়া চ্যানেলটা যে নাচের জন্য খুলেছিলে তুমি, সেটা কি এই কারণে? মেনলি কারণটা কিন্তু এটাই যে ডান্সারদেরকে একটু মূল্য দেওয়া হোক। কারণ তুমি খেয়াল করে দেখবে ডান্সার্সদের পডকাস্ট বা ডান্সার্সদের ইন্টারভিউ কজন নেয়, কে জানতে চায় ডান্সারের জীবনে কি হচ্ছে, তার জীবনের যে দিনের পর দিন ঘামের পর ঘাম ঝরিয়ে তারা প্র্যাকটিস করছে, হার্ডওয়ার্ক করছে, তার কথা কেউ জানতেও চায় না। এদিকে কত সিঙ্গার্স কি পেলো, কোথায় কি মানে প্রাইজ পেলো, সেটা নিয়ে ইন্টারভিউ করতে ছুটে যাচ্ছে, সেটা নিয়ে কথা বলতে ছুটে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি আমার ডান্সটাকে নিয়ে, আমার মেন কাজ হচ্ছে আমার পরবর্তী যারা ডান্সার্সরা স্ট্রাগল করছে তাদেরকে হাতটা ধরে টেনে আনা। কারণ আমি চাই না আমার জীবনের যে প্রবলেমটা আমি ফেস করেছি, যে বাজেট নেই, এই কথাটা যারা বলবে তাদেরকে যেন জবাব দিতে পারে আদার্স ডান্সার্সরা, যে বাজেট নেই তাহলে তুমি প্রোগ্রাম আমাকে নিয়ে করো না। কারণ আমি হার্ডওয়ার্ক করে আমি এই জায়গাটায় পৌঁছেছি, আমার যে জায়গাটা আজকে আমি তৈরি করেছি সেটা আমি কম টাকায় করার মতন জায়গায় নেই। তো এই কথাটা যেদিন ডান্সার্সরা বলতে পারবে, আমার মনে হয় সেই দিন অর্গানাইজার্সরা পয়সা দিতে শুরু করবে। আদারওয়াইজ কিন্তু আমরা যদি ঘুরে না দাঁড়াই, অর্গানাইজার্সরাও ঠেলতে থাকবে। আচ্ছা, তুমি তো ধীরে ধীরে তোমার চ্যানেল খুলে একটা পরিচিতি পেয়েছো, কিন্তু তোমার মতো অনেক ডান্সার্স রয়েছে যারা নিজেদের চ্যানেল খুলেছে, তো তাদের হয়তো সেভাবে রিচ নেই বা ভিউজ নেই, সেভাবে পরিচিতি নেই, তাদের জন্য কি টিপস দেবে? একটু রিসার্চ করা উচিত, কারণ সময়ের সাথে সাথে না সবাই ভাবে যে আমি আমি নিজে একজন ক্লাসিক্যাল ডান্সার, কিন্তু আমি ক্লাসিক্যাল ডান্স নিয়েই যদি শুধু পড়ে থাকি তাহলে কিন্তু আমার চলবে না। কারণ সবাই যে ক্লাসিক্যাল ডান্স বুঝবে এবং সবাই যে ক্লাসিক্যাল ডান্স সবসময় ভালোবাসবে তা নয়।
মাস অডিয়েন্সকে যদি ধরতে হয়, আমি এটা আমার সকল দর্শককে সবসময় বলি এবং এখনও বলবো যে মাস অডিয়েন্সকে ধরার জন্য না তোমাকে একটু খাটতে হবে, রিসার্চ করতে হবে যে কি চলছে আশেপাশে। যদি আশেপাশে চলে যে আমার মানে কি বলবো, ধরো আমি কথার কথা বলছি, একটা সুন্দর হিন্দি বলিউড গান বেরোলো, তোমার ক্লাসিক্যাল ডান্সটা বেস, তুমি হয়তো বলিউড জানো না, সেই জায়গা থেকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল ডান্সটাকে বলিউডের সাথে সুন্দর ফিউশন করে তুমি প্রেজেন্ট করতে পারো, যেটা আমি করেছি এবং যেটা কখনো কেউ এক্সপেক্টই করেনি। একটা আইটেম গান যেটা ধরো খুব ফেমাস একটা বলিউড সং, রিসেন্ট টাইমসেও বেরিয়েছিল প্রচুর, সেরকম গানে আমি প্রচুর ওড়িশি নেচেছি, ভরতনাট্যম করিয়েছি, কত্থক করিয়েছি। সেরকম জায়গাতে যদি তুমি ডান্সটাকে তোমাকে ফিউশনে আনাতে হবে, তোমাকে যখনই ওটার সাথে মিক্সড না করতে পারবে, তুমি এখনের সময়ের সাথে মিক্সড না যদি করতে পারো, তাহলে কিন্তু সময় তোমাকে পাত্তা দেবে না। কিন্তু এক্ষেত্রেও তো অনেক কন্ট্রোভার্সি দেখা যায় যে মেয়েদের যদি নাচের চ্যানেল থাকে বিশেষত, তো সেক্ষেত্রে মানে অকারণে শরীর দেখিয়ে টাকা ইনকামের একটা প্রসঙ্গ চলে আসে। তো সেই বিষয়গুলো তাহলে কিভাবে ডিল করা যেতে পারে? কারণ অনেকে এরকম করে কিন্তু রিচ বা ভিউজ পাচ্ছে। দেখো, শরীর লোকে দেখবেই। তুমি আজকে একজন ডান্সার হিসেবে তুমি তোমার ওপর, তোমার শিক্ষার ওপর, তোমার কি বলবো, তোমার নিজস্ব পার্সোনালিটির ওপর বিলং করে যে তুমি কতটা তোমার শরীর দেখাবে। যারা নিজেকে মনে করছে যে না আমার যেটা আছে, আমার শরীর আছে, আমি শরীরটাই দেখাবো, আমি তাদেরকে ছোট করব না, কখনোই করব না। কিন্তু তারা ভিউজ পাওয়ার জন্যই হয়তো করছে, যেটা তুমি বললে যে তারা শরীর দেখাচ্ছে বলেই ভিউজটা পাচ্ছে। সেটা মানুষজন বুঝতে পারছে যে শরীর দেখাচ্ছে তাই তো ভিউটা পাচ্ছে, এবং শরীর দেখাচ্ছে বলেই মানুষ দেখছে। তো তোমার শিল্পটাকে, তার মানে তোমার শিল্পের ওপর ভরসা নেই। তুমি যদি তোমার শিল্পের আর্ট ফর্মটা এফেক্টেড হচ্ছে, তোমার শিল্পের ওপর ভরসা যদি করো, তাহলে তোমার শরীর আর দেখাতে হবে না। তুমি যদি মনে করো যে না আমি আমার শরীরটাকে কন্ট্রোলে রেখে আমি আমার নিজের আর্ট ফর্মে এমন কিছু চটক দিতে পারি বা এমন কিছু ক্লিক করতে পারি যেটা মানুষকে মনে করতে পারে যে না মানুষের ভেতরে কাজ করছে, সেটা তার আর্ট ফর্মে, সেটা যে কোনো ফর্ম হোক, কথক হোক, ভরতনাট্যম হোক, ওড়িশি হোক, কথাকলি হোক, মোহিনীআট্যম হোক, যে কোনো ফর্ম হোক, আমার কাছে এটাই বক্তব্য যে আর্ট ফর্মটাকে যদি তুমি ভ্যালু না দিতে জানো, তাহলে তোমার আশেপাশের মানুষজন তোমাকে, তুমি যেরকম ভ্যালু দেবে তোমার আর্টকে, আশেপাশের মানুষজনও সেরকমভাবে ভ্যালু দেবে। এটা আমার মনে হয়। তো আমি বলবো যে হার্ডওয়ার্ক করে যাওয়া উচিত, ডান্সটাকে চালিয়ে যাওয়া উচিত এবং একটু ভরসা রাখা, এবং সময়ের সাথে সাথে যেটা মানুষ ভালোবাসতে পারে সেরকম কিছু নতুনত্ব নিয়ে আসা। কপি করে করে না এখন এত অবস্থা খারাপ হয়ে গেছে যে একই জিনিস, ধরো একটা নতুন গান বেরোলো, ট্রেন্ডিং গান বেরোবেই, প্রত্যেক সময়ের সাথে সাথে বেরোবে, কিন্তু ট্রেন্ডিং গানটাকে তুমি কিভাবে ইউনিকভাবে ইউজ করতে পারো সেটা মানুষকে শিখতে হবে। আদারওয়াইজ কিন্তু সবাই যেটা করছে সেটা যদি তুমি করো, তাহলে তুমি ভিউজ কামাতে পারবে না, এটা আমার মনে হয়। আজকের দিনে দাঁড়িয়ে তোমার জীবনে আর কি স্বপ্ন রয়েছে? তুমি তো বললে যে তোমার প্রাপ্তি বলতে আর কিছু নেই, কারণ তুমি যে ভালোবাসাটা পাচ্ছ, যে জনপ্রিয়তা পেয়েছো, সেখানে দাঁড়িয়ে তোমার প্রাপ্তির খাতা তুমি বন্ধই রেখেছো। মানে মানুষের তো প্রাপ্তির শেষ নেই, প্রাপ্তির তো কখনো মানে চাহিদা, ওই যে বলে না মানুষ তো চাহিদার শেষ দেখতে পারে না কখনো, যতদিন না উপরে ভগবানের কাছে ভগবান টেনে নিচ্ছে। তো সেই জায়গা থেকে প্রাপ্তির শেষ নেই। আসছে স্বপ্ন এটাই যে আমি যে যুদ্ধটা করছি, আমি আপকামিং জেনারেশনকেও বলবো যে সাথে থাকা, ইউনিটি হয়, মানে যে কোনো যুদ্ধে আমি যদি আশেপাশে আমার 10টা মানুষও পাই, আমার মনে হয় সেটা আমি 10টা মানুষের বুদ্ধি দিয়েও আমি কিছুটা হলেও সেই যুদ্ধটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। যদি আমার পাশে 10টা মানুষকে আমি না পাই, তাহলে আমি আর যুদ্ধটা কার জন্য করব? তো আমি আসছে জেনারেশনকেও সবসময় বলবো যে আর্ট ফর্মটাকে ভালোবাসতে, এবং আমার যেটা মেইন স্বপ্ন যে আর্ট ফর্মের ওপরে ডেডিকেশন, সেটা যেন সবসময় বজায় থাকে, আর আমার ডান্সটার মানটা যাতে উন্নত করতে পারি, সেই জন্য প্র্যাকটিস করে যাওয়া, এবং সবাই যাতে পছন্দ করে সেটার জন্যই।
বেশ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে তুমি যারা ডান্সের চ্যানেল খুলতে চায় তাদের জন্য টিপস দিলে, কিন্তু তুমি যে সময় শুরু করেছিলে সেই সময় হয়তো তোমার প্রথম প্রথম ভিউজ হতো না, অনেক অবস্টাকল এসেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে, শুধু নাচের ক্ষেত্রে নয়, বিভিন্ন মেয়েরা তাদের লড়াইটা লড়ছে, তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। অনেক সময় মানুষজন হাল ছেড়ে দেয়, হতাশ হয়ে পড়ে, তাদের জন্য কি বার্তা দেবে? না, আমি বলবো হতাশাটা তো আসেই, কারণ আমি যখন শুরু করেছিলাম, যখন আমাকে সবাই হয়তো বলেছে যে গৌরব তপাদার আমার সাথে ছিল বলে আজকে আমি এই জায়গাটা রিচ করতে পেরেছি, নয়তো আমি পারতাম না। কোথাও গিয়ে যদি এটা 20% ঠিক হয়, 80% আমার গুণটা ছিল বলেও হয়তো আমি পেরেছি। কারণ আমার গুণটা যদি না থাকতো, মানুষ আমাকে শুধু দুদিন দেখতো, গৌরব তপাদারের বউ হিসেবে আমাকে 2 দিন ভালোবাসতো, 3 দিন ভালোবাসতো, 4 দিনের দিন আর ভালোবাসতো না। কারণ একটা মানুষ অন্যের বউকে কেন এত সাপোর্ট করবে? তো গুণটা যখন ভালোবাসছে, সেই ভরসাটার রাখা যে হতাশ না হওয়া, করে যেতে হবে, ননস্টপ নতুন নতুন স্টাইল করে যেতে হবে। বিভিন্ন কখনো আমি যদি চ্যাপ্টার 1 থেকে যদি আমি 2-তে যাই, আমাকে সেই পড়াশুনোটাও পরিষ্কার করতে হবে যে আমি চ্যাপ্টার 1 থেকে 2-তে যাচ্ছি, দেখি না কি হয়। কারণ ওই দেখি না কি হয়টা যে কখন ক্লিক করে যাবে, নোবডি নোজ। তার আগে যদি আমি হাল ছেড়ে দিই, ভগবান হয়তো ওই হার্ডওয়ার্কের পরীক্ষাটা নেয় যে তুমি করতে থাকো, তারপরে তুমি যদি করতে পারো আলটিমেটলি, তাহলেই তুমি সামনের দিকে এগোতে পারবে। এবারে আমাদের অনেকে আছে, অনেকে বলে এত করছি, এত কষ্ট করছি, কোথাও তো খামতি থাকছেই, কোথাও তো একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক থাকলেও ওই ব্ল্যাঙ্কটা থেকে যাচ্ছে। সেই ব্ল্যাঙ্ক পয়েন্টটা আমরা চাই না, আমাদের সেই ব্ল্যাঙ্কটা খুঁজতে হবে যে আমাদের কি ভুলটা কোথায় হচ্ছে, সেই ভুলটাকে রেকটিফাই করতে হবে। তো সেটা যদি করতে পারা যায়, আমার মনে হয় হতাশার জায়গাটাও থাকবে না। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা দি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা করতে পেরে, এবং সবাইকে যদি আমি ইন্সপায়ার কিছুটা হলেও করতে পারি, সবাই না হতাশায় পড়ুক, সেটাই সবসময় চাইবো। ঠিক যেমনটা প্রিয়াঙ্কা দি বলল, লক্ষ্য স্থির রেখে কাজ করে যেতে হবে, হতাশায় ভেঙে পড়লে চলবে না, পরিশ্রম চালিয়ে যেতে হবে, তাহলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আজকের মতো বিজয়নীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।